নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। ভালোবাসা ভালোবাসা শুধুমাত্রই কি এই আমাদের চারপাশের সমাজে, যেটা আমরা সামাজিক জগৎ বলি, সেখানেই হয়? আর যেই মানুষগুলো যারা সমাজ থেকে বহু দূরে, যাদের অতীত বড়ই অন্ধকার, আর বর্তমান প্রকাশ্য দিনের আলোকে বলতে এই সভ্য মানুষেরা বড় ঘেন্না করে, তাদেরও কি মন থাকে না? নাকি তাদের জীবনে ভালোবাসা বা প্রেম আসে না? সেরকমই এই নিষিদ্ধ পল্লীর দুটি ভালোবাসার গল্প আজকে প্রেমেন্দ্র মিত্রের লেখা সংসার সীমান্তে। বিশ্রী বাদলের রাত, সারাদিন সূর্যের দেখা পাওয়া যায়নি। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, গভীর রাত্রেও তার বিরাম নেই। কদিনে এই বৃষ্টি থামবে কে জানে। শহরের এক প্রান্তে যে রাস্তাটিতে আমাদের গল্প শুরু হবে, সাধারণ অবস্থাতে তাতে চলা দায়। গরুর গাড়ি ও মোটর লরির চাকায় তার যে হাল হয়ে থাকে তা বর্ণনা করা কঠিন। দিনরাত্রের অবিশ্রান্ত বৃষ্টিতে তার আরও স্ত্রী ফিরেছে। পাশের নর্দমার সাথে তাকে আর আলাদা করে চেনার উপায় নেই। রাস্তাটার নাম নাইবা বললাম। দুপাশের যে কুৎসিত খোলা টিনের চালে ছাওয়া খুপড়িগুলো তার শোভাবর্ধন করছে, তাদের চেহারা থেকে রাস্তাটার পরিচয় মেলে। গভীর বাদলের রাতে রাস্তাটা একেবারেই নির্জন হয়ে এসেছে। আলোর ব্যবস্থা কোনো কালেই ভালো নয়। যেটুকু ছিল বৃষ্টিতে তাও নষ্ট হয়ে গিয়েছে। সেই অবিশ্রান্ত বর্ষণ ধ্বনি মুখর অন্ধকারে দেখা যায় রাস্তার ধারে একটা চালার সামনে স্তিমিতভাবে অত গভীর রাত্রেও কেরোসিনের ডিবে জ্বলছে। বৃষ্টির ঝাপটা থেকে সযত্নে দু হাতে কেরোসিনের ধূমবহুল শিখাটিকে যে আড়াল করে বসে আছে, তার দুরাশার বুঝি আর অন্ত নেই। কিংবা হয়তো হতাশার শেষ সীমায় এসে সে পৌঁছেছে। তার মৃত মনের কাছে বাইরের দুর্যোগের কোনো অর্থই আর নেই। প্রতিদিনের অভ্যাসবশতই ক্লান্ত হতাশ চোখে পথের দিকে ব্যর্থ প্রতীক্ষায় সে বসে আছে। কেরোসিনের ডিবিয়ার মৃদু আলোয় তাকে ভালো করে দেখা যায় না। হাত দিয়ে শিখাটাকে আড়াল করবার জন্য তার মুখে ও দেহে গাঢ় ছায়া পড়েছে। সত্যি কথা বলতে কি, দেখবার সেখানে আর কিছুই নেই। কোনো দিন তার দেহে ও মুখে প্রাণের শিখার দ্যুতি ছিল কিনা তাই সন্দেহ হয়। ধোঁয়া ও কালি এখন তার জীবনের সর্বস্ব। নারীত্ব ও যৌবনের সে এক কুৎসিত বিকৃতি মাত্র। ভেতর থেকে নিদ্রা জড়িত কণ্ঠে কে একবার বলল, এলা রজনী, বার দরজা বন্ধ করতে হবে না? সমস্ত রাত বসে থাকবি না কি? এই বৃষ্টিতে পথে কুকুর বেড়াল পর্যন্ত বেরোয় না। দরজা থেকে রজনী কর্কশ কণ্ঠে কুৎসিত ভাষায় যে উত্তর দিল, অন্য সময় হলে তাতে একটা মহত্তমূল ঝগড়ার সূত্রপাত হতে পারত। কিন্তু যার উদ্দেশ্যে কথাগুলো বলা হয়েছিল, নিদ্রার ঘোরে সে বোধহয় ভালো করে শুনতে পায়নি। আগামীকালের জন্য মুখরোচক কলহটি সে মুলতবি রাখল, এমনও হতে পারে। গায়ের কাপড়টা আরও একটু ভালো করে জড়িয়ে রজনী দরজাতেই তেমনভাবেই বসে রইল। কাপড় চোপড় তার ভিজে একাকার হয়ে গিয়েছে। যেখানটায় পা রেখেছিল সেখানটাতেই প্রচুর কাদা হয়েছে। পা দুটো যেন ঠান্ডা বরফ হয়ে গিয়েছে মনে হলো। তবু তার মধ্যে রজনীর উঠলে চলবে না। হয়তো এই দুর্যোগের রাত্রেও মাতাল হয়ে কেউ এ পথে আশ্রয়ের সন্ধানে আসতে পারে। নেশার ঝুঁকে সে তো আর বাদ বিচার করবে না। আরও ঘণ্টা খানেক এভাবেই কেটে গেল। হঠাৎ রজনী সচকিত হয়ে কান খাড়া করে রইল। অন্ধকারে কিছুই দেখা যায় না, কিন্তু তাদের রাস্তাটা যে ধারে কিছু দূর এগিয়ে গিয়ে ক্রমশ ভদ্র হবার চেষ্টা করেছে, খোলার চালা পরিত্যাগ করে একটা দুটো কোঠা ও ভদ্রস্থ গৃহবাড়ির দুপাশ পেয়েছে, সেখান থেকে কাদার ভেতর কার যেন পায়ের শব্দ শোনা যাচ্ছে। পায়ের শব্দ ক্রমেই
দ্রুত অগ্রসর হতে লাগলো। না, কোনো মাতালের পায়ের শব্দ তো এ নয়। কাদার ভেতর দিয়ে দ্রুত বেগে কে যেন ছুটে আসছে বলে তার মনে হলো। রজনী নিরাশ হলো। জল বৃষ্টির ভিতর দিয়ে কেউ যে ঊর্ধ্বশ্বাসে তার ঘরে আশ্রয় নিতে আসছে না, এটা ঠিক। একলা বসে থাকতে একটু বুঝি তার ভয়ও করছিল। ভয় অবশ্য তার অমূলক। মানুষের কাছ থেকে আশঙ্কা করবার তার আর কিছুই নেই। জীবনের চরম ক্ষতি তার হয়ে গিয়েছে। রজনী জোর করে বসেছিল। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে কৃষ্ণকায় এক বিশাল মূর্তি বাহির হয়ে আসলো। আশ্চর্যের বিষয়, রজনী দরজার কাছে এসেই সে থমকে গিয়েছে। পিছন দিকে সে একবার ফিরে চাইল। তারপর রজনীকে একেবারে বিস্মিত করে দিয়ে তার কাছে এসে চাপা গলায় তাড়াতাড়ি বলল, চতর ঘরে চ। রজনী সত্যি এই আকস্মিক সংভাষণে একটু বিহ্বল হয়ে পড়েছিল। প্রথমটা সে কোনো কথাই বলতে পারল না। স্থানুর মতো যেখানে বসেছিল সেখানেই নিশ্চল হয়ে রইল। কিন্তু তার বাকস্ফূর্তি হওয়ার আগেই লোকটা একটা অদ্ভুত কাণ্ড করে বসল। হঠাৎ নিচু হয়ে ফুঁ দিয়ে তার কেরোসিনের আলোটি নিভিয়ে দিয়ে বলল, ঢং করে তো বসে আছে, দেখো কই তোর ঘর। এই অদ্ভুত ব্যবহারে ভীত হয়ে রজনী চিৎকার করে উঠে যাচ্ছিল, কিন্তু লোকটা তার আগে তার মুখে হাত চাপা দিয়েছে। রজনীর কণ্ঠ আর শোনা গেল না। লোকটা চুপি চুপি তার কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, ভয় নেই, চেঁচাস নি। রজনী ভীত ও ক্রুদ্ধ হয়ে লোকটা হাত ঠেলে দেওয়ার একটু চেষ্টা করল, কিন্তু সে চেষ্টা বৃথা। লোকটা অসুরের মতো শক্তিতে তার গলার কাছটা চেপে ধরে আছে। বেশি জবরদস্তি করলে হয়তো বুঝি টিপেই মেরে দেবে। অগত্যা বাধ্য হয়েই সে চুপ করল। লোকটা নিজেই উৎসাহী হয়ে টিনের দরজাটা বন্ধ করে দিয়ে আবার বলল, কি এখানেই দাঁড়িয়ে থাকবো সারা রাত? রজনী সত্যি ভয় পেয়েছিল, বলল, না তুমি যাও। লোকটা অন্ধকারে রজনীর কণ্ঠ খুঁজে নিয়ে এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে হেসে বলল, দূর, কোথায় যাব এত রাত্রে? আরও কিছু সে বলতে যাচ্ছিল, হঠাৎ বাইরের রাস্তায় কয়েকজনের পায়ের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটার ভাবভঙ্গিও একেবারে বদলিয়ে গেছে। সেই মুহূর্তে রজনীর মুখে হাত ঢাকা দিয়ে তীক্ষ্ণ চাপা গলায় সে বলল, টু শব্দ করেছিস কি খুন করে ফেলবো। রজনী অবশ্য চেষ্টা করলেও শব্দ করতে পারত না। লোকটা যে জোরে হাত চাপা দিয়েছে। বাইরের পায়ের শব্দ তার দরজার কাছে এসে বুঝি খানিকটা থামল। কয়েকটা লোক কি যেন বলা বলি করছিল। তারপর আবার পায়ের শব্দ দূরে মিলিয়ে যেতেই লোকটা তার হাত তুলে নিয়ে হেসে বলল, কেমন ভয় দেখিয়ে দিলাম দেখলি? কিন্তু ব্যাপারটা যে ঠাট্টা নয় তা রজনী বুঝেছিল। লোকটাকে মনে মনে অত্যন্ত ভয় করতে আরম্ভ করলেও সে মৃদু স্বরে একবার আপত্তি জানিয়ে বলল, আমি দরজা খুলে দিচ্ছি, তুমি যাও, আজ আমার শরীর খারাপ। লোকটা এবার জোরে হেসে উঠল, শরীর তো বেজায় খারাপ, তাই বাদলা রাতে রাস্তায় হাওয়া কাটছিলিস না? নে ছেনালি ডাক, কোথায় তোর ঘর? নিরুপায় হয়ে রজনী বলল, দাও টাকা দাও তাহলে আগে। অন্ধকারে তার হাতের মধ্যে সত্যি একটা টাকা গুঁজে দিয়ে লোকটা বলল, নে হলো তো। রজনী এবার ধীরে ধীরে পাশের দাওয়ায় উঠে তার ঘরের চাবি খুলল। ঘর বললে তাকে অতিরিক্ত সম্মান দেওয়া হয়। দুধারে টিনের পার্টিশানের মধ্যবর্তী খানিকটা অপরিসর স্থান মাত্র। মেঝেতে কোনো কালে বোধ হয় সিমেন্ট দেওয়া হয়েছিল, এখন তার চিহ্ন মাত্রও নেই। নোংরা একটা বিছানা, একটা ভাঙা তোরঙ্গই অবশ্য বেশি স্থান জুড়ে আছে। মেঝের বাকি অংশ যেটুকু দেখা যায় তা বহুদিনের বহু মানুষের পদাঘাতে ক্ষতবিক্ষত। ওপরে খোলার চাল, সেখানকার একটা বাঁশ থেকে তার দিয়ে টাঙানো চিমনি ভাঙা হ্যারিকেনের লণ্ঠনটা মিটমিট করে জ্বলছিল। রজনী ঘরে ঢুকে তার আলোটা একটু বাড়িয়ে দিল। তাতে আলোর অভাব কিন্তু দূর হলো না। শিখাটি আরও যেন বেশি ধোঁয়া বের করতে লাগলো, শুধু এইটুকু মাত্র। মেঝের ওপরকার ময়লাচ্ছিন্ন বিছানায় একটা বালিশের ওপর কনুয়ে ভর দিয়ে লোকটা তখন বসেছে। রজনী তার দিকে চেয়ে বিরক্ত হয়ে বলল, কি করলে বলো তো? জুতোটা বাইরে খুলে রেখে আসতে হয় না?
সমস্ত ঘর যে কাদায় কাদা হয়ে গেল, এ মুক্ত করবে কে? সত্যি তো, লোকটার ছেঁড়া জুতোর সঙ্গে রাস্তার প্রচুর কাদা ঘরে এসে ঢুকেছে। ঘরে এসে লোকটার চেহারা ও মেজাজ দুই যেন বদলে গেছে বলে মনে হলো। রজনীর কথায় হেসে জুতো জোড়া পা থেকে খুলতে খুলতে সে বলল, ইস, কি আমার রাজপ্রাসাদ রে, জুতোয় কাদায় নোংরা হয়ে যাচ্ছে। কথাগুলোর পেছনে কিন্তু আঘাত করবার ইচ্ছা আছে বলে মনে হলো না। গলার স্বরে ও বলবার ভঙ্গিতে হেসে ফেলে রজনী বলল, তোমারই বা কি এমন সোনার খড়ম যে বিছানায় উঠতে চায়? ছেঁড়া জুতো দুটো পা থেকে খুলে উপর করে ধরতেই পোয়াখানেক ময়লা জল তা থেকে বেরিয়ে গেল। লোকটা হেসে বলল, এমন জুতো তুই নিন্দে করিস দেখছিস? এই ডাঙায় হলো জুতো, আর জলে নামলেই নৌকা। ময়লা জলে ঘরটা আরও নোংরা হয়ে যাচ্ছিল, কিন্তু এবার রজনী রাগ করতে ভুলে গেল। লোকটাকে এই সময়ের মধ্যে সে ভালো করে দেখে নিয়েছে। বাইরে তাকে যতখানি বিশালাকৃতি বলে মনে হচ্ছিল, ততখানি জবরদস্ত চেহারা তার নয়। মাঝারি দোহারা গড়ন, কেমন একটু পাকিয়ে গেছে। হাত পায়ের শিরাগুলো দড়ির মতো মোটা মোটা। মুখখানা চোয়ারে হলেও কেমন যেন কুৎসিত নয়। চোখে ও ঠোঁটের কোণে সর্বদাই একটু হাসির ভাব লেগে আছে, নির্দোষ ব্যঙ্গের হাসি। সমস্ত মুখখানা বুঝি সেই জন্যই একেবারে আকর্ষণ শক্তি হারায়নি। বয়স অবশ্য তাকে দেখে বোঝবার উপায় নেই। রজনীর মনে হলো 30 থেকে 40-এর মধ্যে যে কোনো বয়স তারই হতে পারে, কিন্তু বয়স যা হোক, লোকটার স্বাস্থ্য ও শক্তি কিন্তু অটুট আছে। লোকটা তার ভিজে জামা খুলছিল, বলল, শুকনো একটা কাপড় থাকে তো দে, পরি। শুকনো কাপড় কাঁদছে, থাকলে আমি ভিজে কাপড় পরে থাকি? এই বলে রজনী হাসল। ওই ভিজে কাপড়ে থাকবি নাকি সারা রাত? লোকটা অবাক হয়ে তার দিকে চাইল। তাছাড়া কি করব? লোকটা বলে চুপ করে রইল। বিছানার ওপর ন্যাকড়ায় জড়ানো কি একটা জিনিস পড়েছিল। রজনী হঠাৎ সেদিকে হাত বাড়িয়ে বলল, ওতে কি আছে দেখি। এই সামান্য ব্যাপারে লোকটা যে এমন চটে যাবে কে জানত। নিমিষের মধ্যে পুঁটলিটাকে রজনীর নাগালে বাইরে সরিয়ে দিয়ে সে ক্রুদ্ধ হয়ে বলল, খবরদার বলছি, ওদারে হাত বাড়ালে হাত ভেঙে দেবো। খড়খড় করে রজনী জবাব দিল, ইস, কি আমার 7 রাজার ধন নিয়ে এসেছে, ছুঁলে ক্ষয়ে যাবে। লোকটা এ কথার উত্তর দিল না। পুঁটলিটা নোংরা একটা বালিশের তলায় রেখে তার উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। কথায় বার্তায় এতক্ষণ তাদের পরস্পরের প্রতি সন্নিগ্ধ বিরোধের ভাব যেটুকু কেটে গিয়েছিল, সেটুকু আবার যেন ঘনিয়ে আসছে বলে মনে হলো। এই লোকটাকে শেষ মুহূর্তে পয়সার লোভে ও পীড়নের ভয়ে ঘরে স্থান দেওয়ার জন্য এখন রজনীর আফসোস হচ্ছিল। সে তো তখন ইচ্ছা করলেই চেঁচিয়ে বাড়ির সকলকে জাগিয়ে তুলতে পারত। লোকটা এক মুহূর্তের মধ্যে তাকে গলা টিপে মেরে ফেলতে পারত না। এই উগ্র প্রকৃতির অপরিচিত লোকটার সাথে সারা রাত একসাথে কাটাবার চিন্তায় রজনীর ভয় করতে লাগলো। লোকটা খুনে ডাকাত কিনা কে জানে। সারা রাত সে জেগে কাটাবে বলে সংকল্প করল। দরজার ভেতর দিয়ে চাবি দিয়ে চাবিটা গোপনে আঁচলের খুঁটে বেঁধে আলো নিভিয়ে সে যখন শুয়ে পড়ল, তখন রাত প্রায় 2টো। অনেক রাত পর্যন্ত সে জোর করে জেগেছিল, কিন্তু ভোরের দিকে শরীরে আর সইল না। কখন সে যে ঘুমিয়ে পড়েছে তা সে মনেই নেই। সকালে চমকে উঠে চোখ খুলবার সঙ্গে সঙ্গে রজনী টের পেল বাড়িতে বিষম হট্টগোল বেঁধেছে। বাড়ির অন্যান্য অধিবাসিনীরা তার রাত্রের অতিথির কথা জানে না। কয়েকজন তার ঘরে ঢুকে তীব্র স্বরে ভৎসনাও শুরু করে দিয়েছে। এলা, তোর আক্কেল কি বল দেখি, সদর দরজা আট করে নিজের দরজা খুলে দিব্যি নাক ডাকিয়ে ঘুমুচ্ছিস? রজনী ধর্মর করে এবার বিছানায় উঠে বসল। সত্যিই ঘরে কেউ কোথাও নেই, দরজা সত্যিই খোলা। কে আর একজন বলল, আমরা তো সব বেহুশ হয়ে ঘুমোচ্ছি, যদি সব চুরি হয়ে যেত। কিন্তু চুরি যা হবার রজনীরই হয়েছে। তার আঁচল থেকে চাবি নিয়ে যে দরজার তালা খুলেছে, টাকাটি নিতে সে ভোলেনি।
তার রজনীর সমস্ত মুখ কঠিন হয়ে উঠল। অশ্রুর উৎস একেবারে শুকিয়ে না গেলে সে বুঝি কেঁদেই ফেলত, কিন্তু তবুও কাউকে সে কিচ্ছু বলল না। এই নিদারুণ প্রবঞ্চনার কথা কাউকে বলিয়ে সে হাস্যাস্পদ হতে চায় না। তাদেরই রাস্তার এক গৃহস্থ বাড়িতে গত রাত্রে শীত কাটবার চেষ্টা কারা করেছিল বলে দুপুরবেলা যখন সংবাদ পাওয়া গেল, তখন মনের সে সন্দেহ মনেই চেপে রইল। বিশাল পৃথিবীর দুই হতভাগ্য নরনারীর প্রথম মিলনের ইতিহাস এমনই কুৎসিত, এমনই স্বার্থ ও লোভের কালিতে কলঙ্কিত। এই মিলন একধারে প্রথম ও শেষ হতে পারত, কিন্তু ভাগ্যের ইচ্ছা অন্য কিছু। দুপুরবেলা রজনীর তখনও রান্নার আয়োজন চলছে। সংকীর্ণ দাবার উপর বসে শিলে করে সে বাটনা বাটছিল। হঠাৎ দরজার সামনে একজনকে দেখে সে চমকে উঠল। লোকটা দিব্যি ভোল ফিরে এসেছে। ফর্সা কাপড়, গায়ে জামাটাও বোধহয় নতুন। তালি মারা জুতোটায় আর কিছু না হোক বেশ করে কালি মাখিয়ে চকচকে করেছে। মাথার ঝাঁকড়া চুলের মাঝখান দিয়ে লম্বা টেড়ি কাটা। তবু রজনী চিনল। লোকটা দরজায় দাঁড়িয়ে তার দিকে চেয়ে দাঁত বার করে হাসছিল। রজনী মুখ তুলতেই কাছে এসে বলল, কি গো, চিনতে পারো? ঘৃণায় রাগে রজনীর সমস্ত শরীর লিরি করে উঠল। জীবনের ওপর, ভাগ্যের ওপর যত আক্রোশ তার মনের মধ্যে জমা হয়েছিল সমস্ত যেন আজ মিলিত হয়ে পথ খুঁজে পেয়েছে। কোনো জবাব না দিয়ে উন্মত্তের মতো নোড়াটা তার দিকে ছুঁড়ে মারল। নোড়াটা লাগলে যে কি হতো বলা যায় না, কিন্তু সৌভাগ্যের বিষয় উপযুক্ত সময় লোকটা মাথা সরিয়ে নিয়েছিল। নোড়াটা প্রচণ্ড শব্দে সামনের টিনের দেয়ালে গিয়ে লাগল। আশেপাশে যারা ছিল তারা শব্দ শুনে হাহা করে ছুটে আসলো। লোকটা তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। নোড়ার আঘাতটা ফসকিয়ে যাওয়ায় মনে মনে আশ্বস্ত হলেও রজনীর রাগ তখনও চায়নি। চিৎকার করে সকলকে ডেকে সে জানাতে লাগলো এই বদমাশ লোকটাই সেদিন রাস্তার গৃহস্থ বাড়িতে শীত কেটেছে এবং তার আঁচল থেকে টাকা খুলে নিয়ে পালিয়েছে। তাকে ধরে পুলিশে দেয়া হোক। চিৎকার শুনে বাড়ির সমস্ত মেয়েরা এবং কয়েকটি পুরুষ তখন জড়ো হয়েছে। এমন যে একটা কাণ্ড হবে লোকটা আশা করেনি। মুখে হাসির ভান করলেও এবার সে পালাবার পথ খুঁজছিল, কিন্তু এতগুলো লোক তাকে একা পেয়েছে। রজনীর কথা বিশ্বাস হোক আর না হোক, তারা এমন মজা ছাড়বে কেন? হঠাৎ একজন সাহস করে তার ঝাঁকড়া চুল টেনে বলল, শালা চোর, আবার ভদ্রলোক সেজে এসেছে, আর যায় কোথায়? অন্য সকলে বোধহয় এই প্রেরণাটুকুর অপেক্ষাতেই ছিল। সকলে মিলে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল। কিল, চল, লাথি যে যা পারল মারল, মারতে কসুর করল না। লোকটা জোয়ান, কিছুক্ষণ সে জুঝবার চেষ্টা করেছিল, কিন্তু মারও সেই জন্য বেশি খেল। তার জামা কাপড় ছিঁড়ে আধমরা না করে দেওয়া পর্যন্ত মেয়ে পুরুষ কেউ নিরস্ত হলো না। বোধহয় হাঙ্গামার ভয়ে শুধু পুলিশে দিতে তারা বাকি রাখল। রজনী মারামারিতে যথাসম্ভব যোগ দিয়েছে। এখন দাবার ওপর দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে গাল পাড়ছিল, আঁচল থেকে টাকা খুলে নেবে না, বাজে বদমাশ কোথাকার। বাড়ির বাইরেও তখন প্রতীকদের ভিড় জমে গিয়েছে। অতিরঞ্জিত হয়ে ইতিমধ্যেই ব্যাপারটা মুখে মুখে ফিরছে। নানা জনে নানা রকম মন্তব্য করছিল। লোকটা তখন অবসন্নভাবে উঠোনের ওপর পড়ে। গায়ের মাথায় অনেক জায়গা কেটে রক্ত বার হচ্ছে। কাতরভাবে সে ধুঁকছিল। কে একজন বাড়ি থেকে খবর দিল যে মারামারির সংবাদ শুনে পুলিশ আসছে। একজন বলল, পুলিশ এলে তো যারা মেরেছে তাদেরও ছাড়বে না বাপু, চোরকে ধরে দিতে পারো, মারবার তোমরা কে? আর মার বলে মার, লোকটা তো মরে গেছে। কথাটা মিথ্যে নয়, যুক্তিযুক্তও বটে। যারা এতক্ষণ সোৎসাহে হাত চালাচ্ছিল তারা যে যার এবার সরে পড়ার চেষ্টা করল। জনমতের গতি ফিরেছে। একজন বলল, চোর বলে যে মারলে, চোর চিনলে কে শুনি? চোর কেউ গায়ে লেখা আছে? বাহির থেকে আরেকজন এসে সহানুভূতি জানিয়ে বলল, তুমি তো আচ্ছা লোক হে, মার খেয়ে চুপ করে পড়ে আছো, থানায় চলো, একটা ডায়েরি করে আসি, মারার মজাটা সব টের পেয়ে যাবে। উঠবার শক্তি ছিল না বোধহয় লোকটার, তাই কোনো উত্তর না দিয়ে সে চুপ করে পড়ে রইল।
যারা মেরেছিল তাদের অনেকেই পুলিশের ভয়ে রাগটা তখন রজনীর উপরে গিয়েই পড়েছে। বাড়ির ভিতর হাঙ্গামা হবার ভয়ে বাড়ির মালকিন ব্যস্ত হয়ে উঠেছিল। রজনীর কাছে এসে ঝঙ্কার দিয়ে বলল, দোস্ত, এই মাগির চোর চোর বলে পাড়ায় মাথায় করে তুললে কে? এখন ঠেলা সামলাক। রজনীর গালাগাল খানিক আগেই বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত ব্যাপারটার এই পরিণতি দেখে সে ভয় কাঠ হয়ে দাঁড়িয়েছিল। দু একজন মার খাওয়া লোকটাকে তখন থানায় নিয়ে গিয়ে ডায়েরি করাবার জন্য পিড়াপিড়ি করছে। বাড়িওয়ালি আবার তীব্র স্বরে বলল, ঢং করে দাঁড়িয়ে আছিস যে বড়? লোকটা ওইখানে পড়ে থাকবে নাকি? থানা পুলিশ না হলে সুখ হচ্ছে না? না কেন বলা যায় না, মার খেয়েও থানা যাবার আগ্রহ লোকটার বিশেষ নেই। বাড়িওয়ালি ধমক খেয়ে ভয়ে বিহল রজনী তাকে এসে তুলে ধরার চেষ্টা করতে গেলেই সে নিজে কষ্ট করে উঠে ধীরে ধীরে রজনীর কাঁধে ভর দিয়ে তারই ঘরে গেল। থানায় খবর দিয়ে অন্যায় প্রতিকার করবার জন্য যারা ব্যস্ত হয়েছিল তারা এতে খুব একটা খুশি হতে পারল না। বাইরের দরজার কাছে ঘোট অনেকক্ষণ ধরে চলল। লোকটা কোনো প্রকার হাঙ্গামা না করে রজনীর ঘরে যাওয়ায় বাড়িওয়ালি কিছুটা শান্ত হয়েছিল। রজনীর ঘরে ঢুকে আহত ব্যক্তির শুশ্রূষা সম্বন্ধে অনেকক্ষণ ধরে মূল্যবান সদুপদেশ দিয়ে যখন সে বিদায় নিল, তখনও রজনী জল দিয়ে ক্ষত স্থানগুলো ধুয়ে দিচ্ছিল। বাড়িওয়ালি চলে যাবার পর লোকটা এবার উঠবার চেষ্টা করল। ভীতু পাংশু মুখে তাকে শোয়াবার চেষ্টা করে রজনী বলল, উঠছো কেন? কোথায় যাবে? যন্ত্রণা বিকৃত মুখেও হাসির চেষ্টা করে লোকটা বলল, থানায় যাব না রে, যাব না, কোনো ভয় নেই। পেটটায় বড় বেদনা, বেটারা বড় জোর লাথি মেরেছে, একটু সেঁক দিতে পারিস? রজনী তারই আয়োজন করতে বাইরে গেল। নায়ক নায়িকার দ্বিতীয় মিলন এমন করেই হলো। লোকটা কদিন ধরে রজনীর ঘরেই আছে। মার খাবার দিন থেকে তার প্রবল জ্বর, যাবে আর সে কোথায়? রজনীকে বাধ্য হয়ে সেবা করতে হচ্ছে। ব্যাপারটার সমস্ত দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়ে বাড়ির আর সকলে দিব্যি নিশ্চিন্ত হয়ে গিয়েছে। ঘরে বসে একটা লোকের দিনের পর দিন সেবা শুশ্রূষা করা রজনীর সাধ্য নয়। প্রথম দিন লোকটা পকেট থেকে গোটা কয়েক টাকা বার করে দিয়েছিল বলেই কোনো মতে চলছে। রজনী এই দায় থেকে কোনো মতে নিষ্কৃতি পেলে বোধহয় বাঁচে। পুলিশের ভয়ে সম্ভবত সেই পর্যন্ত কোনো উচ্চবাচ্য করতে পারেনি। কিন্তু হপ্তা কাবার পর লোকটাও সরবার কোনো লক্ষণ নেই। রজনী ধৈর্য আর থাকে কতদিন? সকালে ঘায়ের পটি খুলতে খুলতে সে মুখ ঝামটা দিয়ে বলেছে, ভিটকেলমি করে কদিন বিছানায় পড়ে থাকা হবে শুনি? আমি আর পারবো না, যা হয় হোক। যা হয় হোকটা পুলিশের ব্যাপার সম্বন্ধে রজনীর সে ভয় এখনো বুঝি একটু আছে। লোকটাও সঙ্গে সঙ্গে উত্তর দেয়, পারবি নে কি? এতগুলো কর করে টাকা কি মাগনা দিলাম নাকি? ইস, কত তোরা তোরা টাকাই না দিয়েছিলি, 8 দিন ধরে ওষুধপত্তি সব 5 টাকায় হচ্ছে, কেমন? নাই বা হলো, তুই দিবি টাকা? হাতে হাত করা থেকে বেঁচে গেছিস, যেটা জানিস। রজনীর সাহস বেড়েছে। রাগের মাথায় সে বলে, হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে, যা না তুই পুলিশে, আমিও বলতে জানি। শীত কাটি নিয়ে প্রথম দিন তুই ঘরে ঢুকেছিলি, মনে নেই? লোকটা রেগে বলে, তুই দেখেছিলিস? দেখিনি আবার? সেদিন পুঁটলির ভেতর কী ছিল? তারা খেয়ে আমার ঘরেতে ঢুকেছিলিস লুকুতে। আমি বুঝি না কিছু, না? লোকটা তাচ্ছিল্যভাবে বলে, বুঝেছিস তো বুঝেছিস, অগরদাস কাউকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধোয়ানো চলে। অঘোর একসময় বলে, জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে রে, আর যে একটু অম্বল রাঁধতে পারিস? রজনী ঝঙ্কার দিয়ে বলে, হ্যাঁ পারি না, উনুনে ছাই রাঁধতে পারি। শখ কত, খায় পুঁচ শুকাচ্ছে না, অম্বল খাবে। অঘোর সেরে উঠেছে, কিন্তু এখনও এই আশ্রয় পরিত্যাগ করেনি। দিনে রাত্রে রজনীর সঙ্গে রোজ তার ঝগড়া বাঁধে। রজনী গালাগাল দিয়ে বলে, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হোস তো মুড়ো ঝ্যাঁটা মারব। অঘোরও প্রচণ্ড শপথ করে জানায় যে পরদিন সকাল থেকেই সে রজনীর মুখ দর্শন আর করবে না। কিন্তু যাই যাই করে যাওয়া আর হয়ে উঠছে না।
ছন্নছাড়া জীবনে স্থান থেকে স্থানান্তরে ভাগ্যের দ্বারা চিরদিন বুঝি সে বিতাড়িত হয়েই ফিরছে। একটুখানি নিশ্চিত বিশ্রামের স্থান তার কখনো মেলেনি, তাই যেতে তার সহজেই মন ওঠে না। রজনী অন্য সময় গাল পারলেও সকালবেলা ঝাঁটা মেরে তাড়াবার কথাটা কেমন করে যেন ভুলে যায়। অঘোর একেবারেই অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বাইর হয়ে সে কয়েকটা টাকা কোথা থেকে সংগ্রহ করে এনে রজনীর হাতে দিয়েছে, কিন্তু তার সাথে যে ফাইফরমাস করে দিয়েছে সেটার বহরও কম নয়। রজনী টাকা কটা রাগের মাথায় মেঝের ওপর ফেলে দিয়ে বলেছে, আমার টাকার দরকার নেই, অমন টাকা আমি ঢের দেখেছি। আমি কি তোর কেনা বাঁধি যে যা হুকুম করবি তাই করব? টাকা ফেলে দেওয়ায় প্রথমটা গম্ভীর মুখ করে অগর বলেছে, দেখ লোক আমি বড় ভালো নয়, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না বলে দিচ্ছি। কিন্তু খানিকক্ষণ বাদে এসে তার পিঠে হাত বুলিয়ে বলেছে, আহা রাগ করিস কেন, তুই ভালো রাঁধিস তাই না বলেছি, স্বাদ করে কি এখানে পড়ে আছি? তোর রান্না খাওয়ার পর মুখে আর অন্য কিছু রুচছে না। থাক আর আদিক্ষেতের দরকার নেই। এই বলে রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলো তুলে নিয়েছে, কিন্তু এমন করেও বেশি দিন চলল না। একদিন টাকা কড়ির ব্যাপার নিয়ে অত্যন্ত কুৎসিতভাবে ঝগড়া করবার পর অঘোর সত্যিই সকালবেলা চলে গেল। বাড়িওয়ালি সংবাদ পেয়ে রজনীকে ভৎসনা করে বলল, কি বলে যেতে দিলি তুই? তবু তো খরচাটা তো চালাচ্ছিল। রজনী রুক্ষ কণ্ঠে বলে, খরচা চালাচ্ছিল না আর কিছু, খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল, আপদ গেছে বেঁচেছি। তারপরই মনে মনেই বলল, এবার এলে দরজা থেকে খ্যাংড়া মেরে বিদায় করে দেবো। কিন্তু সেই দিন গভীর রাত্রে তাদের দরজার কড়া নাড়া মাত্রই ধরপড় করে উঠে বসে প্রথম যে দরজা খুলতে গেল সে হলো রজনী। অত রাত পর্যন্ত অকারণে কেন সেজে গেছিল কে জানে। সত্যিই অঘর ফিরে এসেছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামায় কাপড়ে ধুলো কাদা লেগেছে, কপালের ওপরে খপ্তের দাগটা এখনো মিলিয়ে যায়নি, সেটা থেকে আবার রক্ত বেরোচ্ছে। রজনী জিজ্ঞাসা করল, এ কি হয়েছে? ও কিছু না। এই বলেই পকেট থেকে অঘর যা যা বার করলো তা দেখে রজনীর বিস্ময়ের শেষ রইল না। এত টাকা একসঙ্গে কবেই বা সে দেখেছে? অঘর হাত বাড়িয়ে তাকে সেগুলো দিতে যাচ্ছিল। রজনী ভয়ে হাতটা সরিয়ে দিয়ে বলল, না না, ও চাই না। তার মনের সন্দেহ দৃঢ় হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ও তার বেড়েছে। অঘর হেসে বলল, কেন রে, কি হলো? খানিকক্ষণ চুপ থেকে ভীত অস্পষ্ট কণ্ঠে রজনী বলল, সত্যি বল দেখি, তুই চুরি করেছিস কি না? অঘর তার দিকে তাকিয়ে মুচকিয়ে একটু হাসল মাত্র, উত্তর দিল না। রজনী আবার বলল, বল আমার গা ছুঁয়ে। যদি করেই থাকি ধরা পড়লে কি হতো? কি আর হতো, জেল, এর বেশি তো আর নয়, সে আমার অভ্যেস আছে। রজনী সভয়ে খানিকটা চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করল, পালাতে গিয়েই তো কপালটা কেটেছে তাহলে? কপালের রক্তটা কাপড় দিয়ে মুছে অঘর বলল, ব্যাটারা ঢিল ছুঁড়ল যে। রজনী হতাশভাবে বলল, অমনি করে তুই কোনোদিন মরে যাবি? তা গেলেই বা কার কি? অগরদাসের জন্য তিনকুলে কাঁদবার কেউ নেই। রজনী তখন আর কোনো কথা বলল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুয়ে হঠাৎ অঘরের গলায় হাত রেখে রজনী বলল, একটা কথা বলবো, রাখবি বল? নিদ্রা জড়িত স্বরে অঘর বলল, কে? তুই আর চুরি করতে যাবি নি? ঘুমের ঘোরে আচ্ছা বলে অঘর আবার পাশ ফিরে শুল। রজনী কিন্তু তাকে নিশ্চিন্তভাবে ঘুমাতে দিল না, হাত ধরে ঝাঁকানি দিয়ে বলল, ওরকম আচ্ছা বললে হবে না, তুই দিব্যি করে বল, এখন আর কখনো চুরি করব না। কাঁচা ঘুম ভাঙায় অঘর চটে গেছিল, বলল, তবে কি ডাকাতি করে খাবো? না, তুই একটা কাজকর্ম দেখ। কাজকর্ম কে দেবে? তুই বাজে বকিস নি, ঘুমোতে দে তো। কিন্তু রজনী ছাড়ল না, আবার তার হাত ঝাঁকানি দিয়ে একটু কঠিন স্বরে বলল, না, তোকে চুরি ছাড়তেই হবে, না হলে এখানে আর আসতে পারবি না। ও তবে তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে বলে অঘর আবার পাশ ফিরল।
কিন্তু এবারে খানিক বাদে প্রথম কথা সেই বলল, কাজকর্ম পাওয়া কি এত সহজা রে? তাছাড়া দলের লোকেরা ছাড়বে কেন? যদি বা একটা ভালো কাজ পাই, পুলিশ আর দলের লোকেরা পিছু লেগে অস্থির করে দেবে না? দল তুই ছেড়ে দিবি? এদেশে থাকতে তার জো নেই। রজনী অনেকক্ষণ চুপ করে থেকে বলল, তবে তুই দেশ ছেড়ে চলে যা। অন্ধকারের মধ্যে অগরের হাস্যধ্বনি শোনা গেল। বলল, তুই যাবি সঙ্গে? রজনী সত্যি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি যাব কি করে? দুজনেই তারপর নীরব। অঘোর এবার খানিকক্ষণ বাদে রজনীকে ঠেলা দিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমুলি নাকি? না। তুই যেতে পারবি না কেন? রজনী হতাশ স্বরে বলল, আমার এখানে কত দেনা, বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে, যেতে চাইলে তারা ছাড়বে কেন? হঠাৎ উৎসাহিত হয়ে অঘোর বলল, আমি যদি সব দেনা শোধ করে দেই? কিন্তু রজনীর এ কথায় বিশ্বাস নেই। বলল, সে অনেক টাকা, তুই পারবি কেন? অগরদাস ইচ্ছা করলে কি না পারে, তুই বল, তাহলে যাবি আমার সঙ্গে? তাহলে তোকে সত্যি কথাটা বলি, এই কাজে মাঝে মাঝে মায়েরই ঘেন্না ধরে যায়। খালি সাবধান, খালি সাবধান, শুয়ে বসে একটু স্বস্তি নেই। একেবারে দিল্লি আগ্রায় চলে যাব। রজনী কিন্তু তার উৎসাহে বাধা দিয়ে বলল, তুই কি করে টাকা জোগাড় করবি? এমনি চুরি করে তো? সে আমার দরকার নেই। হাত বাড়িয়ে রজনীকে অন্ধকারে কাছে টেনে অঘোর বলল, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার, ব্যাস, তারপর চুরি বিদ্যে খতম। পরদিন বিকেলবেলা অঘোর একটা প্রকাণ্ড নতুন তোরঙ্গ ঘাড়ে করে এনে রজনী ঘরে ঢুকল। রজনী বিস্ময়ে আনন্দে হেসে বলল, ও মা, বাক্স আনতে বলেছিলাম বলে অত বড় একটা ঢাউস জিনিস আনতে হয়? ওর ভিতর শুবি না কি? অঘোর মুখ টিপে হাসতে হাসতে তোরঙ্গের তালা খুলে ফেলল। ভেতরের জিনিসপত্র দেখে তো রজনী অবাক। অঘোর জামা কাপড় থেকে থালা গিলাস পর্যন্ত কত জিনিস না কিনে এনেছে। রজনী পরিহাস করে বলল, ইস, করেছিস কি? এত সাজ সরঞ্জাম কেন বলতো? বিয়ে করতে যাচ্ছি যে। মরণ আর কি, আধ বুড়ো এমন চোয়ারের কাছে মেয়ে দেবে কে? বলে রজনী হাসতে লাগল। অঘোর গম্ভীর হয়ে বলল, না দেয় চুরি করে নেব। রজনীর হাসি তারপর আর থামতেই চায় না। গ্লানির প্রকার ও অন্ধকারে যাদের অতীত লুপ্ত হয়ে গিয়েছে, বর্তমান যাদের ক্লেদ পঙ্কিল, তারাও ঘর বাঁধতে চায়। পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবনলীলার অনুকরণ করতে তাদেরও স্বাদ যায়। ভাবি সংসার সম্বন্ধে দুজনের ইতিমধ্যেই অনেক মধুর আলাপ হয়ে গিয়েছে। রজনী বলেছে, যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা খুশি করবি আর আমি মুখ বুঝে তা সইব মনে করিসনি যেন। রজনী তেমন মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তো চলবে না। অঘোর বলছে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু আমিও লোক বড় ভালো নয়, বুঝেছিস? এখানে যা করিস করিস, সেখানে একটু বেচাল দেখলে আর আস্ত রাখবো না। সে রাত্রে অঘোর আবার বাইরে গেল। আর 20টা টাকা হলেই রজনীর সমস্ত ঋণ শোধ হয়ে তাদের সব খরচ কুলিয়ে যায়। অঘোর তাদের বিদেশ যাওয়ার উপকরণ স্বরূপ অকারণে অনেকগুলো বাজে জিনিস কিনে পয়সা নষ্ট করে এসেছে। রজনী সেগুলি বেচে টাকা জোগাড় করার কথা বলেছিল। অঘোরের আর নিজেকে বিপন্ন করে কাজ নেই। কিন্তু অঘোর সে কথা হেসেছে মাত্র। বলেছে, অগরদাস জিনিস বিলিয়ে দেয়, বেচে না, বুঝেছিস? তুই বাঁধা ছাঁদা করে সব ঠিক হয়ে বসে থাক দেখি, কাল ভোরের গাড়িতে কলকাতাকে কলা দেখিয়ে চলে যাব। আদালতে কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি। ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর কোনো মতে পূজার ঠাঁটটুকু বজায় রেখে বলির পর বলি শেষ করে চলেছে। ছোটোখাটো অপরাধের বিচার, রায় দিতে বিলম্ব হওয়ার কোনো কারণই নেই। অনেকগুলো অপরাধের বিচার হয়ে যাওয়ার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় উঠে বিষম গোলমাল শুরু করে দিল। বুড়ো মদ্য, ছাড়া পাওয়ার জন্য তার মিনতি ও শিশুর মতো কান্না দেখে আদালতের লোকের পক্ষে হাসি সামলানো কঠিন হয়ে দাঁড়ালো। বিচারক নামটা ভালো করে শুনতে পাননি।
জিজ্ঞাসা করতে কোর্ট ইন্সপেক্টর গড়গড় করে যা বলে গেল তার অর্থ এই যে আসামির নাম অঘোর দাস, লোকটা দাগি চোর, এর আগেও 5 জেল খেটেছে এবং সেদিন আবার চুরি করতে গিয়ে ধরা পড়েছে ইত্যাদি। আসামি যখন কাঠগড়া থেকে 2 হাত জড়ো করে কাতরভাবে কাঁদতে কাঁদতে বলছিল, হুজুর ধর্মাবতার তাকে যেন এইবারটি মাফ করেন, সে চুরি করবার চেষ্টা করেছে কিন্তু কিছুই নিতে পারেনি, সে হুজুরের পা ছুঁয়ে ঈশ্বর সাক্ষী করে শপথ করছে সে সত্যি আর এমন কাজ কোনো দিন করবে না, এই পথ সত্যি সত্যি সে ছেড়ে দিতে চায়, এবার জেল হলে তার সর্বনাশ হয়ে যাবে। কোর্ট ইন্সপেক্টর তাকে ধমক দিলেন। পুলিশ প্রহরী একটা রুলের গুঁতো দিল, কিন্তু লোকটা নাছোড়বান্দা। চোখের জল মুছতে মুছতে একই কথা সে বারবার বলতে লাগলো। লোকটার কান্না একটু অসাধারণ হলেও এই ধরনের বদমাশির সাথে বিচারকের এর আগেও পরিচয় হয়েছে। কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হওয়ার পর তিনি রায় দিলেন। ইন্সপেক্টর তা অনুবাদ করে অঘোর দাসকে জানালো 5 বছর তার জেল হয়েছে। অঘোর দাস খানিকটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সে যে কাণ্ড করে বসলো তা একেবারে অদ্ভুত। দেখা গেল হঠাৎ কাঠগড়া হতে সে হুঙ্কার দিয়ে লাফ মেরে বিচারককে সে আক্রমণ করেছে। পুলিশ প্রহরী কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তে তৎপর হয়ে তাকে ঘিরে ধরে না ফেললে কী কেলেঙ্কারি যে হতো কে জানে। তারপর তারা তাকে পিচমোড়া করে ধরে রুলের গুঁতো দিয়ে আবার কাঠগড়া এনে ফেলল। সে উন্মত্তের মতো তাদের হাত থেকে মুক্ত হবার বৃথা চেষ্টা করতে করতে তখনও গজরাচ্ছে। বিচারক বয়সে নবীন এবং সত্যিই ভালো লোক, তার মন এখনও কঠিন হয়ে ওঠেনি। বিচার জিনিসটা এখনও তার কাছে শুষ্ক আইন প্রয়োগ কৌশল মাত্র নয়। আসামির পেছনে যেটা রক্তমাংসের মানুষ আছে এখনও সেটা তার মনে থাকে। লোকটার এই অস্বাভাবিক কান্নাকাটির পর আর এই আকস্মিক উত্তেজনায় তিনি যে একটু অবাক হয়ে গিয়েছেন। মনে হচ্ছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারের গূঢ় অর্থ থাকতে পারে। বিচারককে আক্রমণের অপরাধে আসামি নতুন করে বিচার হলো। বিচারক মশাই এবারে শাস্তি যথাসম্ভব লঘু করে তো দিলেনই, মনে মনে সংকল্প করলেন তার সম্বন্ধে কর্মচারীকে দিয়ে ভালো করে পরে খোঁজ নেবেন। বিচারক মশাই অবশ্য অন্যান্য কাজের চাপে সেসব কথা ভুলেই গিয়েছেন, তারই বা দোষ কি। অঘোর দাস এখনও জেলে পড়ছে। নিরবচ্ছিন্ন বর্ষার রাতে এখনও নিশ্চয়ই কলকাতার একটা কর্দমাক্ত নোংরা ও কুৎসিত পথের ধারে কেরোসিনের ডিবিয়ায় ম্লান আলো দেখা যায়। ডিবিয়ার ধূমবহুল শিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা থেকে আড়াল করে গভীর রাত্রি পর্যন্ত এখনও নিশ্চয়ই কোনো বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাত্রির অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে চেয়ে প্রতীক্ষা করে। শেষ হলো আজকের গল্প, প্রেমেন্দ্র মিত্রের লেখা সংসার সীমান্তে। গল্পটি সত্যিও সুন্দর। আশা করি গল্প পাঠও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অডিওটিতে একটি লাইক বাটন দিয়ে দেবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।